আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৫ জন। নির্বাচনের কোনো বিকল্প নেই, যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, মত তারেক রহমানের। মানিকগঞ্জ সিংগার হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে। গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। সকাল 10:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 6টি দোতলা BRTC বাস ও 3টি মাইক্রোবাসে 460 জন শিক্ষক শিক্ষার্থী সেখানকার একটি রিসোর্টে যাচ্ছিল। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে 3 জন প্রাণ হারায়। আহত 5 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আহতদের এই মুহূর্তের অবস্থা কি? চিকিৎসকরা তাদের নিয়ে কি বলছেন আমাদের জানাবেন। খুবই হৃদয়বিদারক একটি ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের আজকে কিন্তু এই তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু আজকে পিকনিক ছিল। সেই পিকনিকের মধ্যেই মুহূর্তের মধ্যেই তাদের যে আনন্দটা সেটি কিন্তু ম্লান হয়ে গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনকে নিয়ে আসা হয়, এর মধ্যে 3 জন মারা যায়, 2 জন আহত রয়েছে। আহতদেরকেও কিন্তু ঢাকায় ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এবং যে 3 জন মারা গেছে তাদের একজনের বাড়ি রংপুর, আরেকজন রাজশাহী এবং আরেকজনের বাড়ি ফেনী। অর্থাৎ তাদের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু সবাই অনেক দূরে। তো সেখান থেকে তাদের যে এই ময়মনসিংহ বা পাশাপাশি এলাকার যে কাছাকাছি এলাকার যে তাদের যে অন্য স্বজনরা ছিল তাদের মাধ্যমে এই লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি লাশ একজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যে 2টি মরদেহ রয়েছে সেগুলো কিন্তু হস্তান্তর প্রক্রিয়া চলছে। এবং এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘরের আঙিনা রয়েছে সেটি কিন্তু স্বজন এবং বন্ধু হারানোর যে বেদনা, সেই বেদনায় ভারী হয়ে উঠেছে। আমরা দেখেছি যে IUTর অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের যে বন্ধু হারানোর যে বেদনা তারা কিন্তু এটি প্রকাশ করছেন। আমরা দেখছি যে তারা অনেক ভেঙে পড়ছেন, কান্নাকাটি করছেন। আসলে তাদের এই আজকের বিশ্ববিদ্যালয় জীবনের একটি অন্যতম আনন্দের দিন ছিল, একটি উচ্ছ্বাসের দিন ছিল। সেই দিনটি এভাবে তাদের জন্য খুব কষ্টের দিন হয়ে যাবে, এটি তাদের জীবনে একটি দুঃখময় স্মৃতি হয়ে যাবে, এটি আসলে তাদের কখনোই কল্পনায় ছিল না। এবং এই ঘটনাটি ঘটার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে বিভিন্ন ভিসি এবং শিক্ষকরাও কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং তারা বলছেন যে আসলে তাদের এই যে ঘটনাটির ভাই একটু মাহমুদুল, সম্ভবত আপনার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে যাচ্ছি পরের সংবাদে। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন, উত্থাপন করেছেন 7 দফা দাবি। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা, শেষ হয় পল্টনে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে রিক্সা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং চার্জিং স্টেশন স্থাপনা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা।
2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিক্সা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। কাজ দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই সেজেছেন। প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের অটো রিক্সা চলতে দিতে হবে, আর যে হাইকোর্টে যেই রায় দিয়েছে এই রায় প্রত্যাহার করতে হবে। দাবি আদায়ে 7 দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক। যদি 7 দিনের মধ্যে এটা শুরু না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। বিকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সংস্কারের কথা বলছে, আজকের অন্তর্বর্তীকালীনও সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় 3 মাস আগেও নয় 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সমর্থনে জাতীয় সংসদ গঠন করতে হবে। মির্জা ফখরুল বলেন, চারিদিকে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিএনপির জন্য চায় না, বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সেই দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। বন্ধুগণ, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার লোকজনের বিচারের কথা না বলে যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলছেন তারা ফ্যাসিস্টদের দোসর, এমনটাই বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকারী এ কথা বলেন তিনি। সার্জিস বলেন, ছাত্র সমাজ অতীত ভুলে যাবে না, সব হত্যার বিচার করতে হবে, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এ সময় বরিশাল বিভাগে শহীদ 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়। যেই নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। চিনি, পেঁয়াজ, ছোলা, তেল সহ রমজান মাসের কয়েকটি পণ্যের আমদানি ও মজুতে ঘাটতি রয়েছে। পণ্য আমদানিতে যে পরিমাণ ঋণপত্র খোলার দরকার ছিল তা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সরকারকে এখনই এই বিষয়ে সতর্ক হতে হবে। আগামী বছর মার্চে শুরু হবে রমজান। প্রতি বছর রোজা সামনে রেখে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, খেজুর সহ কয়েকটি পণ্যের অতিরিক্ত চাহিদা থাকে। এর প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা আগে থেকেই ঋণপত্র খুলে প্রয়োজনীয় পণ্য আমদানি করেন। কিন্তু এবার গত বছরের চেয়ে এসব পণ্যের মজুত ও আমদানি কমেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এখন থেকে উদ্যোগ না নিলে রোজার মাসে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে।
বিটিটিসির প্রতিবেদনে দেখা যায় গত বছরের জুলাই অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে চিনি 3,67,591 টন কম আমদানি হয়েছে, আর পেঁয়াজ আমদানি কমেছে 2,40,580 টন। পাম তেল আমদানি কমেছে 1,74,386 টন। এছাড়া ছোলা, খেজুর ও পরিশোধিত চিনির এলসিও কম খোলা হয়েছে। এই অবস্থায় আমদানি ও মজুদ পরিস্থিতি বিবেচনায় আগেভাগে সংকট মোকাবিলার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। স্বাভাবিকভাবে এই পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই ব্যবসায়িক গ্রুপগুলো বড় করে কাজ করেন তাদের প্রত্যেকের আলাদা করে প্রস্তুতিটাকে সমন্বিতভাবে দেখা দরকার। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আগের মতো আমদানি না করে থাকেন তাহলে আমাকে নতুন আমদানিকারককে প্রস্তুত করতে হবে। সরকার কিছুটা নিজে আমদানি করে এটা আমাদের এখন টিসিবির মাধ্যমেও বিক্রি করছেন, সেই কার্যক্রমকে আরও বেগবান করবেন সামনে, এটা তো আমরা চাইবই। এদিকে সরকার বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর কমালেও বাজারে এর প্রভাব পড়ছে না। এক্ষেত্রে তদারকি বাড়ানোর উপর জোর দেন বিশ্লেষকেরা। ব্যবসায়ীদেরও চিন্তা করতে হবে যে তারা যদি পণ্যের দাম না কমে তখন এই ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে বা যেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রত্যাহারের ক্ষেত্রে সরকার আর ভবিষ্যতে উৎসাহী হবেন না। কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের বেউথা কাঁচাবাজার এলাকায় প্রায় 100 মিটার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢাকা আরিচা মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ কমাতে 2022 সালে উদ্বোধন হয় হেমায়তপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। তবে এই সড়কের বেউথা অংশে সংস্কারের অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে ধুলা আর বৃষ্টিতে কাদা পানিতে সয়লাব থাকে সড়কটি। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন তারা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বৃষ্টি বাদলের কারণে রাস্তাটা মরণ ফাঁদ, এক কথা। এখন যে পরিস্থিতি আছে তাতে উপকার নাই, মানুষের গুরুস্থানের একটা রাস্তা বানাইছিল, কবরস্থান বানাইছে। প্রতিনিয়ত কম বেশি দুর্ঘটনা ছোটখাটো ঘটতেছে। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। গাড়ি ঘোড়া আমাকে চালাইতে খুবই অসুবিধা হইতেছে। এই কিছুদিন আগে একজন মনে করেন গাড়ি সহ পড়ে গেছিল, পঙ্গু হাসপাতালে ভর্তি করছে। সড়ক সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। ইতিমধ্যে আমরা এলজিইডির আওতায় ওই রাস্তাটি টেন্ডার করে ঠিকাদার নির্বাচন করেছি। ঠিকাদারের সাথে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। এই রাস্তায় আমরা আরসিসি রাস্তা করব, যেহেতু এখানে একটা জলাবদ্ধতা হয়। পাশাপাশি ড্রেন নির্মাণ করব। সার্বিকভাবে এই কাজটি 1,60,00,000 টাকা ব্যয়ে নির্মিত হবে এবং আগামী জুন 2025-এর মাঝে আমরা কাজটি সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা করা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ফরিদ নামে পেশাদার এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। শুক্রবার বিকাল 5:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে 4 আগস্ট প্রকাশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর একাই 28 রাউন্ড গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করে ফরিদ। এরই মধ্যে তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। তার নামে চান্দগাঁও থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। শীতকালের ঐতিহ্য খেজুরের রস, আর এই রস সংগ্রহে নওগাঁর গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে থাকায় রস উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান গাছিরা। প্রকৃতির পালাবদলে আসছে শীত, এরই মধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন গাছিরা। নওগাঁর বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। গাছ প্রতি 2 কেজি করে গুড় দিয়ে। শীত মানেই খেজুরের রস ও রসের পিঠা, পুলি, গুড়, কত কি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ
বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। দিন দিন গাছ হারা যাচ্ছে, অল্প বয়সের গাছ লাগাচ্ছে, এই কারণেই সে গাছটা নষ্ট হয়ে যায়। আরো গাছ লাগানো উচিত, লাগালে আরো রস বেশি হবে, পিঠা আরো বেশি খাওয়া হবে। খেজুর গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা পুনর্নির্মাণের কারণে রাস্তার খেজুর গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর জমির বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে অনেক খেজুর গাছ কৃষক কর্তন করে ফেলছে। তারপরে আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি ফল আসার আগে একবার সার প্রদান এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। তিনি জানান, খেজুরের রস ও ফল দুটি বাণিজ্যিকভাবে চাহিদা দিন দিন বাড়ছে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দেশটি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে, এমনই অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সব সময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে 10,000-এর বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন কিম জং উন। খেলার খবর। চট্টগ্রামে সাংবাদিক একাদশ ও CNF-AFCর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করে 15 ওভারের সবকটি উইকেট হারিয়ে সাংবাদিক একাদশকে 125 রানের লক্ষ্য ছুড়ে দেয় CNF-FCA। জবাবে 15 ওভারে 5 উইকেট হারিয়ে 116 রান তোলে সাংবাদিক একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি। ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান, এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের সাঙ্গু নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ সাঙ্গু নদীর পাড়ে ভিড় করেন। প্রতিযোগিতায় 11টি পুরুষ দল এবং 7টি মহিলা দল সহ মোট 18টি দল অংশ নেয়। রোনালদোর গোলের দিন হার দেখল আল নাসর। সৌদি প্রো লিগে আল কাদেসিয়ার বিপক্ষে 2-1 গোলে হেরেছে তার দল। এতে টানা 21 ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে আল নাসরের। ঘরের মাঠ আল আওয়াল পার্কে শুরু থেকেই দারুণ আক্রমণে ছিল আল নাসর। 32 মিনিটে CR7-এর গোলে লিড নেয় আল আলামিরা। চলতি মৌসুমে প্রো লিগে এটি পর্তুগিজ ফরওয়ার্ডের 7ম গোল। আল নাসরের জার্সিতে CR7-এর 57তম। গোলের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রোনালদো বাহিনী। 5 মিনিট পরই হুলিয়ান কুইনোনেজের গোলে সমতায় ফেরে আল কাদেসিয়া। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু, আহত 5 জন। নির্বাচনের কোনো বিকল্প নেই, যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, মত তারেক রহমানের। মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে। ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।